তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বিয়ের দিন রাতে সদ্য বিবাহিত স্বামী ও তার কাজিন বেলাকে একসাথে আলিঙ্গনরত অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যায় ত্রয়ী মেহরুজ। তার পরনে এখনও বিয়ের লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা। অক্ষিকোটরে দৃশ্যমান দামি শুভ্র পাঞ্জাবি পরে বর সেজে সুদর্শন সে যুবকটি যে তার সদ্য বিবাহিত স্বামী, তা মেনে নিতে হৃদয়ে অসহ্য দহন হচ্ছে ত্রয়ীর। সেই কলঙ্কিত স্থানে সে আর এক সেকেন্ডও দাঁড়ায় না। যন্ত্র মানবীর ন্যায় হেঁটে চলে তাদের জন্য সুসজ্জিত বাসর ঘরের দিকে। বাসর ঘর কথাটা ভাবতেই তাচ্ছিল্য ভরে ওঠে অংশুর মন। সেই বরাদ্দকৃত কক্ষ যেখানে সফল অ্যাডভোকেট সুপ্ত রেহনিয়াজ ও তার মিসেসের জন্য বাসর সাজানো হয়েছে। কক্ষটির সামনে আসতেই আড়ষ্টতায় জড়িয়ে যায় অংশু। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হলো বাসর ঘর অবধি নতুন বউ একা এসেছে। এজন্য লজ্জায় সিটিয়ে যাচ্ছে ত্রয়ী। দরজার কাছাকাছি আসতেই ত্রয়ী দেখতে পায় সুপ্তর কাজিনরা সকলে বসে আছে। ওদের মধ্যে মিনি নামের একজন ত্রয়ীকে বলে উঠল, এসো ভাবি এসো, যাও যাও জলদি রুমে ঢুকো, দেখো বাসর ঘর পছন্দ হয় কি না। ওদের দুষ্টু মিষ্টি কথায় লজ্জায় মাথা নোয়ায় ত্রয়ী। সুপ্তের কাজিনরা ভেতরে প্রবেশ করে জায়গা করে দিলে ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করে সে। কক্ষের ভেতরে প্রবেশ করতে মুখশ্রীর লজ্জায় ভাব অদৃশ্য হয়ে যায় ত্রয়ীর। অজানা কারণে অক্ষিকোটরে অশ্রু জমা হয়। মানসপটে ভেসে ওঠে সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে নেয় ত্রয়ী। এদিকে আচমকা বেলা জড়িয়ে ধরায় অবাক হয়ে যায় সুপ্ত। কিন্তু বেলার অস্পষ্ট স্বরে বলা কথাখানা শোনার পরেই হ্যাচকা টানে নিজের থেকে তাকে সরিয়ে দেয় সে। বেলার হাত এবার তার শক্ত হাতের মুঠোয় বন্দী। রাগে কঠোর হয়ে আসা মুখশ্রী দেখে শুকনো ঢোক গিলে বেলা। তার ভীত মুখশ্রী দেখে সুপ্তের রাগ কমার পরিবর্তে যেন তরতর করে বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে এক প্রকার চিৎকার করে বেলার দিকে প্রশ্ন ছুড়ে, তোর মাথা ঠিক আছে বেলা? হোয়াট আর ইউ ডুইং? আমি বিবাহিত, এটা তোর জ্ঞাত হবার পরেও কিভাবে ভালোবাসার দাবি নিয়ে তুই আমাকে জড়িয়ে ধরিস? কথাটুকু সম্পূর্ণ করে মুঠোয় বন্দি থাকা হাতখানা ঝাড়া মেরে ছেড়ে দেয় সুপ্ত। তারপর গট গট করে বেরিয়ে আসে বেলার রুম থেকে। বেলার মুখ নিঃসৃত আর একটা শব্দ সে কর্ণগোচর করবে না। বেলার রুমে এসেছে বেলার পাঠানো ভয়েস মেসেজ শুনে। সেখানে বেলা ভীতু কণ্ঠে তাকে সাহায্যের জন্য তার রুমে আসতে বলেছে। তারপর যেই সুপ্ত রুমে আসলো অমনি বেলা তাকে জড়িয়ে ধরেছে। উক্ত ঘটনায় ক্রোধান্বিত হয়ে সুপ্ত তার নিজের কক্ষের দিকে পা বাড়ায়। হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে দেখে 1টা বেজে গেছে প্রায়। নিজ কক্ষের সামনে পৌঁছাতে তাকে বিরাট কাজিন গোষ্ঠীর সম্মুখীন হতে হয়। তাদের দাবি সুপ্তকে ভেতরে প্রবেশ করার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হবে। কাজিনদের মধ্যে সুপ্তর বোন ত্রন্দাও আছে। সে সুপ্তকে স্পষ্ট বলে দেয়, তাহলে আমরা সকল অবধি এখানেই বসে থাকবো, বুঝছো ভাইয়া? ত্রন্দার মুখের জবাব কেড়ে নিয়ে বাকি বাক্যটুকু নিজের মত অনুসারে সমাপ্ত করে দেয় বর্ণ। সুপ্ত ওদের দিকে এক এক করে তাকায়। সকলেই মাথা নাড়িয়ে বোঝায় টাকা ছাড়া তারা এখান থেকে এক পাও নড়বে না।
সুপ্ত অষ্টকোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে ক্রেডিট কার্ড বের করে। তারপর বর্ণের হাতে তা ধরিয়ে দিয়েই ওরা সুপ্তকে ভেতরে প্রবেশ করতে দেয়। সুপ্ত ভেতরে প্রবেশ করে দরজা লক করতেই মেয়েলি কণ্ঠে তাচ্ছিল্যময় বাক্য কানে আসে। প্রেমিকা তাহলে সবে বিদায় দিল আপনাকে? শব্দের উৎস অনুসরণ করে তাকাতেই সুপ্তের চক্ষুদয় মুগ্ধতা বিরাজ করে। তার ঘরে বিশাল আরশির সামনে দাঁড়িয়ে বধূ সেজে দাঁড়িয়ে আছে ত্রয়ী। নবরাকে সুসজ্জিত খাটে উপবিষ্ট থাকায় জায়গা দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্তর মাঝের কোণে প্রতিক্রিয়া দেখা না দিলেও ত্রয়ীর প্রশ্ন মস্তিষ্কে এসে ঠেকতেই ভ্রুযুগল কুঁচকে আসে তার। ত্রয়ী তখন বুকে হাত গুজে তার দিকেই তাকিয়ে, দু চোখে প্রশ্নের উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা। সুপ্ত তার দৃষ্টি উপেক্ষা করে ত্রয়ীর মুখশ্রী জুড়ে দৃষ্টি বোলায়, তারপর বলে, বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক করা হারাম, আর তাই এই হারাম কাজ থেকে আমি দূরে থেকেছি। আর কিছু? তোমার প্রশ্নের উত্তর ক্লিয়ার? অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই দিস কোয়েশ্চেন? সুপ্তের সত্য জবাবও ত্রয়ীর দেখা অসত্যের কাছে ফিকে পড়ে যায়। ফের তাচ্ছিলের হাসি ফুটে ওঠে তার মুখে। তবু ত্রয়ী শান্ত কণ্ঠে বলতে শুরু করে, মিথ্যে বলবেন না। আই নো দ্যাট ট্রু। আপনার কাজিন বেলার সাথে আপনার সম্পর্ক, তাই না? শেষাক্ত কথাখানা বলার সময় ত্রয়ীর কণ্ঠে রাগে কাঁপছিল। ত্রয়ীর মুখে এই কথা যেন একদমই আশা করেনি সুপ্ত। তার স্বাভাবিক মুখমণ্ডল হঠাৎ থমথমে হয়ে আসে। সুপ্তের কণ্ঠে বিষাদ শান্ত ভাব এনে জিজ্ঞাসা করে, কিসের ভিত্তিতে তুমি এই কথা বলছো ত্রয়ী? আপনাকে আর তাকে আমি একসঙ্গে জড়াজড়ি করা অবস্থায় দেখেছি মিস্টার। আমার বলতেও ঘৃণা লাগছে। বিয়ে নামক পবিত্র বন্ধনে যখন দুজন নরনারী আবদ্ধ হয়, তখন সেই সম্পর্ক হয়ে ওঠে পাকের মধ্যে জন্ম নেওয়া সদ্য পুষ্পিত পঞ্জকের ন্যায় পবিত্র, শুদ্ধ। তবে ত্রয়ী এই সুপ্তের সেই পবিত্র সম্পর্কের শুরুতেই যেন অবিশ্বাস জন্ম নিয়েছে ত্রয়ীর মনে। সুপ্ত রেহনেওয়াজকে ত্রয়ী সর্বপ্রথম দেখে আদালতে। মেডিকেল কলেজের এক মেয়ে রেপের কেসে ডিফেন্স লয়ার ছিল সুপ্ত। মেয়েটি ত্রয়ীর রুমমেট থাকায় সে সহ আরও 3 জন মেয়ে সেই দিন উপস্থিত ছিল আদালতে। সেদিন সুপ্তের সাবলীল তেজি কণ্ঠে বিমোহিত হয়েছিল ত্রয়ীর মন। অল্প বয়সে ওকালতির দক্ষতায় সুনাম কোরানো সুপ্তের ওপর ক্রাসিত ছিল তার সহচারীরাও। লম্বা সুঠাম দেহে সুদর্শন লয়ার সুপ্ত রেহনেওয়াজ ছিল মেয়েদের আড্ডাখানার প্রথম বিষয়বস্তু। তারপর হঠাৎ কিছুদিন আগে ত্রয়ীকে দেখতে আসা পাত্রের স্থানে স্বয়ং সুপ্তকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল ত্রয়ীর। তবে তার বাবা মা রাজি থাকায় সে বিয়েতে অমত করার কোনো অপশনই পায়নি। বিখ্যাত রেহনেওয়াজ পরিবার থেকে আসা মেয়ের বিয়ের সম্বন্ধ ত্রয়ীর মধ্যবিত্ত বাবা মা না করার কোনো কারণই নেই। তার ওপর পাত্র সুপুরুষ সুদর্শনও বটে। ত্রয়ীর কথায় সুপ্তর নিভে যাওয়ার রাগ ফের জেগে ওঠে। বেলার বেপরোয়াপানার কারণে যে আজ তার চরিত্র নিয়ে কথা উঠেছে সেটা বুঝতে পেরে সমস্ত রাগ গিয়ে পড়ে বেলার ঘাড়ে। তবে এই মুহূর্তে সৃষ্টি হওয়ার ভুল বোঝাবুঝি মেটানো দরকার। তাই সে ত্রয়ীর উদ্দেশ্যে বলতে শুরু করে, লিসেন ত্রয়ী, তুমি যা দেখেছো তা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বেলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উচিত ছিল যা বোঝাবেন তাই বোঝা টাইপ মেয়েকে বিয়ে করা। তাহলে আপনাকে আজ এরকম ফাঁদে পড়তে হতো না। ত্রয়ীর প্রতিটা শব্দই যে রাগের বর্ষার নির্গত হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছে সুপ্ত। ত্রয়ীর রাগী দৃষ্টি, রাগান্বিত মুখশ্রী দেখে সে যে একদমই নিরীহ টাইপের মেয়ে নয় তা বোঝাতে একদমই কষ্ট হচ্ছে না সুপ্তের। তবে মেয়েটা কি এবার বেশি বাড়াবাড়ি করছে না? মায়ের পছন্দ করা মেয়ের মুখে তার চরিত্র নিয়ে ভুলভাল কথা শুনে সুপ্ত রাগী স্বভাবটা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা তার প্রফেশনাল লাইফে লুকায়িত।
এদিকে ত্রয়ী চুপ করে থাকায় মেয়ের ন্যায় তার জবাব আবারও চলে আসে। আপনি একই সাথে দুটো মানুষের জীবন নষ্ট করেছেন মিস্টার রেনওয়াজ। আমার আর আপনার সকল হাতের আঙুল সুপ্তর দিকে উঁচিয়ে কথা বলছিল ত্রয়ী। হঠাৎ সুপ্ত সেই হাত ধরে পেছনে নিয়ে দুহাতে ত্রয়ীর হাত চেপে ধরে। বিস্ময়ে কথা বলা বন্ধ হয়ে যায় ত্রয়ীর। সুপ্তের বুক বারবার হাই হাওয়াতে সে মাথা উঁচিয়ে তাকায়। অষ্টদ্বয়ের মাঝে কিঞ্চিত ফাঁক সৃষ্টি হয়েছে বিস্ময়ে। ত্রয়ীর হাত দুমুঠোয় আরও চেপে ধরে সুপ্ত বলে ওঠে, I say this is lie. That means it's really lie, Troy. No matter what you think. তোমার চোখে দেখা কানে শোনা সব ভুল, সব। সুপ্তের দাঁতে দাঁতে চেপে বলা কথাটাই যেন ত্রয়ীর অন্তর আত্মা কেঁপে ওঠে। কাপা কাপা কণ্ঠে কিছু বলবে তার আগেই সুপ্তের এক হাত ওর ওষ্ঠ চেপে ধরে। সুপ্ত এবার ফিস ফিস করে বলে ওঠে, No more words, Mrs. Shupto Renewaz. No more words. কথাটা শেষ হতেই সুপ্ত ত্রয়ীকে তার বাঁধন থেকে মুক্ত করে দেয়। মাথায় থাকা শুভ্র বর্ণের পাগড়ি ছুঁড়ে মেরে ফুলে সজ্জিত বিছানায়। এক নিমেষেই বিছানার মধ্যে লাল গোলাপের পাপড়ি মধ্যে সাদা পাপড়ি দিয়ে লেখা সুপ্ত প্লাস ত্রয়ী অস্তিত্বহীন হয়ে যায়। আচমকা বিকট শব্দে দরজার আওয়াজ হতেই ত্রয়ীর বোধগম্য হয় সে চলে গেছে কক্ষের বাইরে। বাহিরে শীতল হাওয়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে ঝড়ো হাওয়ার পরিণত হয়। বৃষ্টির আগাম বার্তা নিয়ে তারা বয়ে বেড়াচ্ছে। সেই ঝড়ো হাওয়া গায়ে মাখিয়ে সুপ্তের অন্তর সত্তা বলে ওঠে, অন্যের নামে মিথ্যা মামলা চুকানো সুপ্ত রেহনওয়াজ তোর নামেই মিথ্যা মামলা ঠুকে দিল। তোর সদ্য বিবাহিত স্ত্রী, এর মীমাংসা তুই কিভাবে চুকাবি? বাইরের ঝড়ো হাওয়া বৃষ্টি আসার পূর্বাভাস নিয়ে আসে। কিছু সময় অন্তর অন্তর বিদ্যুৎ চমকানোর সেকেন্ডের জন্য আলোকিত হয়ে ওঠে প্রকৃতি। বাড়ির দোতলায় বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই সবও লক্ষ্য করছে সুপ্ত। আচমকায় সকল আগাম বার্তা সঠিক প্রমাণ করে বৃষ্টি এসেই গেল। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকার বৃষ্টির কণার ছিটায় একটু একটু করে পাঞ্জাবি ভিজতে শুরু করে সুপ্তের। বাইরের ঝড় ক্রমশ বাড়লেও তার ভেতরের ঝড় ক্রমশ শেষ হতেই শুরু করেছে। আচমকায় ঠোঁটে একটু বাঁকিয়ে হাসল সে ক্ষীণ। এরকম তেজশ্রী প্রতিভাবী রমণীর সন্ধানী ছিল তার মন, যার কণ্ঠে নিজের অধিকার আদায়ের স্বতন্ত্র কথার পৃষ্ঠে উপযুক্ত উত্তর দিতে সক্ষম। বেলা তাকে জড়িয়ে ধরেছে, তার এক ঝলক হয়তো দেখেছে ত্রয়ী, তাই এরূপ প্রতিক্রিয়া। নয়তো সম্পূর্ণ ঘটনা সে দেখলে সুপ্তকে মিথ্যে দোষারোপ করত না। সুপ্ত বুঝলো তার বইয়ের দোষ নেই। ইভেন ত্রয়ীর জায়গায় যদি সুপ্ত থাকতো তবে হয়তো ইতিমধ্যে ত্রয়ীকে ক্রোধান্বিত অক্ষে ভস্ম করে দিত। বৃষ্টির পানিতে যখন সুপ্ত প্রায় অর্ধেক ভেজা তখন সে বারান্দা থেকে সরে তার নিজের কক্ষের দিকে প্রস্থান করে। বারান্দার কাছাকাছি তার রুম, তাই রাতবিরেত যখনই মেজাজ ঘেটে থাকে তখনই এসে দাঁড়ায় সুপ্ত এখানে আসায় শীতল সতেজ বাতাস রাগী স্বভাবে সুপ্ত সমস্ত রাগ চুষে নেয়। সুপ্ত রুমে এসে এবারও ত্রয়ীকে বিছানায় না দেখতে পায় না। পুনরায় কপাল কুঁচকে আসে তার। তবে পুরো রুম ঘুরে একবার চোখ বুলাতেই ফোঁস করে একটা শ্বাস ফেলে সে। বিছানা বরাবর সোজা রুমের দেওয়ালে হেলান দিয়ে শুয়ে আছে ত্রয়ী। পরনে এখনো লেহেঙ্গা রয়েছে। ধীর পায়ে হেঁটে ত্রয়ীর নিকট আসে সুপ্ত। ঘুমে আচ্ছন্ন থাকায় ঘাড়টা এদিকে বেঁকে আছে ত্রয়ীর। হাঁটু মুড়ে মেঝেতে বসে সুপ্ত। চোখ বুলায় ত্রয়ীর ঘুমন্ত মুখশ্রীতে। খুঁটিয়ে দেখতেই সুপ্ত অনুভব করে মেয়েটার মুখশ্রী মেকআপের কোনো আস্তরণই নেই। কালো পাপড়িতে ঘেরা অক্ষিপল্লবে কাজলের ছোঁয়া, হয়তো কান্নার জন্য লেপটেছে তা সামান্য। ওষ্ঠ দুটো কালো খয়েরি রঙের লিপস্টিকের ছোঁয়া, কপালে ছোট্ট লাল টিপ। ব্যাস
এতে নববধূ অপরূপ রূপসী প্রতিলক্ষিত হচ্ছে। সুপ্ত হঠাৎ করে ত্রয়ীকে কোলে তুলে নেয়। তার হাত ভর্তি চুড়ি ঝংকার দিয়ে আওয়াজ তুলে তাতে। ত্রয়ীর ঘোর লাগানো মুখশ্রী থেকে এবার দৃষ্টি সরিয়ে বিছানার দিকে এগোয় সুপ্ত। সন্তর্পণে ত্রয়ীকে বিছানায় শুইয়ে দেয়। তারপর ত্রয়ীর মুখের ওপরে আসা এলো চুলগুলো গুজে দেয় কানের পিঠে। ভাগ্যিস ত্রয়ী ঘুমে, নয়তো সুপ্তের পবিত্র ছোঁয়াকে অপবিত্র ট্যাগ লাগিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত। সুপ্ত ত্রয়ীকে রেখে কাবার থেকে একটা টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে বেরিয়ে আসে 10 মিনিটের মাথায়। বের হয়ে আসে সে। তারপর বিছানার কাছে এসে ত্রয়ীর বিপরীত পাশে একদম বিছানার কিনারে ঘেঁষে শুয়ে পড়ে। মিনিটের ব্যবধানে ত্রয়ীর দিকে ফিরে তাকায় সুপ্ত। ঘণ্টাখানেক আগে তেজশ্রী মুখশ্রী এখন নিষ্পাপ বাচ্চার ন্যায় দেখাচ্ছে। আর একটু ভালো করে দেখতেই সুপ্ত খেয়াল করে ত্রয়ীর সরু নাকের মাথায় ছোট্ট লালচে একটা তিল। সে কিছুই দেখে না। চট করে দু চোখ বন্ধ করে নিদ্রায় তলিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। নয়তো তার বধূ সাহেবের নিষ্পাপ সত্তা তার ঘুম হারাম করে দিবে চিরতরে। সারা জীবন অন্যের মামলা সলভ করলে, আর শেষমেশ তোকেই মিথ্যা মামলার আসামি বানিয়ে দিল তোর বউ। কথাখানা বলেই সুপ্ত ফোন কলের ওপাশের ব্যক্তিটিও হাসতে লাগলো। তার হাসির শব্দ কানে আসতে যেন বিরক্ত হলো সুপ্ত। চোখ মুখে বিরক্তির রেশ বজায় রেখেই সুপ্ত বলল, তুই আজকে আসছিস তবে? হ্যাঁ, যাবো ভাবছি। বিয়েতে তো কোনো অনুষ্ঠান করলে না, রিসিপশন করছিস, এটাতে গিয়ে মনকে সান্ত্বনা দিতে হবে। কথাটুকু বলে ফোঁস করে আফসোস স্বরে শ্বাস ফেলে রিক্ত। সুপ্ত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে রিক্তকে বিদায় জানিয়ে কল কেটে দেয়। তখনই নুপুরের রিনঝিন আওয়াজে কর্ণগোচর হয় তার। শব্দের উৎস অনুসরণ করে ওয়াশরুমের দরজার দিকে তাকায় সুপ্ত। গাঢ় খয়েরি রঙের শাড়ি বাঙালি ধরনে পরে মাথায় তোয়ালি পেঁচে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ত্রয়ী। সদ্য স্নান করা, একদম স্নিগ্ধর মতো লাগছে তাকে। সেদিকে তাকিয়ে সেকেন্ডের জন্য সুপ্তর দৃষ্টি আটকায়। সে ব্যালকনিতে থাকায় তাকে দেখেনি ত্রয়ী। সে আপন মনেই দর্পণের সামনে দাঁড়ায়। তারপর মাথা থেকে তোয়ালি খুলে পাশে একটা চেয়ারে ঝুলিয়ে রাখে। মাথা থেকে তোয়ালি খুলে রাখতেই তার দীঘল কেশ উন্মুক্ত হয়। ঈষৎ কোকড়ানো চুলে সে কোমর ছয়। বাঙালি ধরনের শাড়ি পরায় ত্রয়ীর পেট বাম পাশে অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। ত্রয়ী সুটকেস থেকে সাদা রঙের চুড়ি বের করে হাতে পরে। রিনরিনিয়ে আওয়াজ ছড়িয়ে পড়ে তাতে। ছোট্ট একটা লাল টিপ কপালে পড়তেই সুপ্তর পায়ের আওয়াজ কানে শুনে অল্প চমকে ওঠে ত্রয়ী। সুপ্ত তার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, সকাল সকাল গোসল করে কি বোঝাতে চাইছো? কাল রাতে তোমার আমার তুমুল ভালোবাসাবাসি হয়েছে। স্নান করে আসার পর ত্রয়ীর সতেজ হয়ে ওঠা মন সুপ্তের কথায় ভিসিয়ে ওঠে। বিশাল ড্রেসিং আয়নার তাদের দুজনের প্রতিবিম্ব বেশ ভালো করে দেখা যাচ্ছে। ত্রয়ী আয়নার মধ্যে দিয়ে সুপ্তর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তারপর কটমট করে বলে ওঠে, মানছি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাক স্বাধীনতা রয়েছে আপনার, তার মানে এই না যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন। ত্রয়ীর কথায় সুপ্তর নিঃশ্বাস ভঙ্গিতে তাকায়। আরশিতে ত্রয়ীর প্রতিবিম্বর দিকে তাকিয়ে সেও বলে ওঠে, যদি তুমি সত্য মিথ্যা না জেনে আমাকে যাচ্ছে তাই বলতে পারো, তাহলে আমিও তোমাকে বলতে পারি। এতক্ষণ চুল আঁচড়াচ্ছিল ত্রয়ী। সুপ্তের কথায় তার হস্ত থামে। এবার সে চিরুনি ড্রেসিং টেবিলের ওপর রেখে সরাসরি সুপ্তর দিকে ফিরে চায়। সুপ্তর পরনে কালকে রাতের টি শার্ট ট্রাউজার পরে রয়েছে। সুপ্ত গম্ভীর হয়ে ত্রয়ীর দিকে তাকিয়ে আছে। ত্রয়ী সোজাসুজি সুপ্তের চোখের দিকে তাকায়। তারপর বলে, যখন নিজেকে নির্দোষ দাবি করছেন তখন প্রমাণ করিয়ে দেখান। বেশ, তাই হবে। তখনই দরজায় কেউ নক করে। সুপ্ত উচ্চস্বরে কে বলে প্রশ্ন করল। চন্দার কণ্ঠ ভেসে আসে, ব্রেকফাস্টের জন্য সবাই ডাইনিংয়ে অপেক্ষা করছে।
জলদি এসো ভাইয়া। কথাটুকু বলে চন্দা প্রস্থান করলে সুপ্ত ত্রয়ীর দিকে তাকিয়ে বলে, 10 মিনিটের মধ্যে আসছি, অপেক্ষা করো। দুজনে একসাথে নিচে যাব। কথাখানা বলে সুপ্ত কাভার থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সে চোখের আড়াল হতেই ভেঙচি কাটে ত্রয়ী। তারপর বেলকনিতে দাঁড়িয়ে মাকে ফোন দেয়। ব্রেকফাস্ট শেষ করতে 9:30 বেজে গেছে। সুপ্ত রুমে এসে বিছানায় একটু বসেছে, সবে তখনই ত্রয়ী অপ্রসন্ন মুখ নিয়ে রুমে হাজির হয়। এতক্ষণ সে সুপ্তের মায়ের রুমে ছিল। ত্রয়ী রুমে আসলো, সুপ্তকে এক পলক তাকিয়ে দেখলো কেবল। ফের তাকাতেই দেখে ত্রয়ীর হাতে একটা শাড়ির প্যাকেট। গোল্ডের রঙের কাঞ্জিবরং শাড়ির দিকে তাকিয়ে আছে সে মূলত অপ্রসন্ন, তাকে পরনের শাড়ি পাল্টে আবার এই শাড়ি পরতে হবে। তার ওপর শাশুড়ি ভালো করে বলে দিয়েছে গহনাও পরতে হবে। ত্রয়ী এবার রাগান্বিত মুখ নিয়ে সুপ্তর দিকে তাকায়। সে যে রুমে এসেছে এতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সে তার মতোই মোবাইলে মগ্ন হয়ে আছে। ত্রয়ী উঁচু গলায় বলল, মা আমাকে কিছুক্ষণের মাঝেই রেডি হয়ে নিচে যেতে বলেছেন। সুপ্ত এবার ত্রয়ীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। শুনেছি। ত্রয়ী তখনও সুপ্তর দিকে তাকিয়ে। সুপ্ত দৃষ্টি না সরিয়ে এবার ত্রয়ীকে ভালোভাবে দেখে। সাজসজ্জাহীন মুখে, কপালে কেবল মাত্র ছোট্ট একটা লাল টিপ। মুখে কি কারণে রাগী ভাব ফুটে উঠেছে সুপ্ত জানে না। বাঙালি স্টাইলে শাড়ি পরাতে একদম গতকালের দিনের সিনেমা রূপসী নায়িকাদের মতো লাগছে। দেহে গয়না বলতে কেবল নাকে ছোট্ট পাথরের নথ ফুল। এক কথায় মুখশ্রী স্নিগ্ধ মায়াবী একখানা মুখশ্রী। তার দেখা মাঝে ত্রয়ী রেগে মেগে বলে ওঠে, ধুর, আমাকে আবার শাড়ি পাল্টাতে হবে, ভাল লাগে না। তারপর সুপ্তের দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সুপ্তের মনে হঠাৎ বলে ওঠে, আপনাকে নববধূ রূপে দেখার জন্য সহস্র অগ্নিদৃষ্টিও সহনীয় বধূ সাহেবা। খোশ আলাপে কলরিত ড্রয়িং রুম হঠাৎই নিশ্চুপ হয়ে গেল। তাতে ভেসে আসলো নূপুরের সূক্ষ্ম রিন রিন আওয়াজ। সোনালি রঙের মোড়ানো নববধূ ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার পাশে রয়েছে মিনি আর চন্দা। তারা হাসি হাসি মুখে থাকলেও লজ্জায় কুণ্ঠিত ত্রয়ী। গোল্ডেনের সাথে হালকা গোলাপি মিশেল চুড়ি ভর্তি হাত পেটের সামনে এনে রাখা। সর্বশেষ সিঁড়ি পার করে নিচে নামতেই সুপ্তের মা অর্থাৎ ত্রয়ীর শাশুড়ি মা মিসেস সুধৃত রেহনাজ ত্রয়ীর সামনে এসে দাঁড়ায়। ভদ্রমহিলা হালকা আকাশি বর্ণের শাড়ি পরেছেন। ত্রয়ী থুতনি ধরে লজ্জায় নুয়ে থাকা মুখশ্রী সামান্য উঁচু করে এক প্রস্তর হেসে মাশাআল্লাহ শব্দখানা উচ্চারণ করেন তিনি। বিনিময়ে একটা অকৃত্রিম মিষ্টি হাসি ফুটে ত্রয়ীর মুখে। মিসেস সুধৃত ত্রয়ীকে এক হাতে আগলে নিয়ে ত্রয়ীর মুগ্ধ হয়ে শাশুড়ির দিকে ফিরে যায়। শাশুড়ির গায়ে সাদা রঙে পেয়েছে সুপ্ত, তবে চেহারার বেশিরভাগ মিলে ওর শ্যামবর্ণের শ্বশুরের সাথে। মিসেস সুধৃত ত্রয়ীকে আগলে নিয়ে বড় বধূর জন্য নির্ধারিত আসনে এসে দাঁড়ায়। তারপর ত্রয়ীকে সেখানে বসিয়ে সকলের সামনে ত্রয়ীকে পরিচয় করিয়ে দেয়। যদিও এতক্ষণ সকলের কাছে স্পষ্ট উনি মিসেস সুপ্ত রেহনেওয়াজ। এত মানুষকে সরিয়ে ত্রয়ীর দৃষ্টি একটা মুখকেই খুঁজছে, তবে চোখের সম্মুখে কিছুতেই পড়ছে না সেই সুদর্শন মুখ। কাঙ্ক্ষিত মুখটিকে না পাওয়ায় ত্রয়ীর বাঁকানো ভ্রুযুগল আরও বেঁকে গেছে। যখন ত্রয়ী প্রায় আশাহত তখনই ড্রয়িং রুমের এক কোণায় কাঙ্ক্ষিত মুখটিকে দেখতে পেয়ে আপনা আপনি ওষ্ঠচিলে হাসি বেরিয়ে আসে তার। যেমন করে শিশু তার হারানো খেলনা পুনরায় খুঁজে পেলে চোখে মুখে উজ্জ্বলতর হাসি ফুটে উঠে, ঠিক তেমনই। তবে উজ্জ্বল মুখশ্রী কালো হতে সময় নেয় না। সুপ্তর থেকে কিছুটা দূরেই বেলা দাঁড়িয়ে তার সুপ্তের দিকে তাকিয়ে আছে বেলার চোখ জোড়া।
সুপ্ত তার দিকে পিঠ ঘুরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। মুহূর্তে ত্রয়ীর হাস্যোজ্জ্বল মুখে রাগের আভাস ফুটে ওঠে। আচ্ছা ভাই, তোর বউ ওইখানে একা একা বসে আছে আর তুই এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? রিক্তের কথায় ত্রয়ীর দিকে ফিরে চায় সুপ্ত। এতক্ষণ ত্রয়ীকে ত্রয়ীর নজর বাঁকিয়ে দেখছিল ও। সুপ্ত দূর থেকেই দেখেও বুঝেছে মেয়েটা আজকেও কোনো মেকআপ করেনি, কেবলমাত্র লম্বা লম্বা পাপড়ি ঘেরা চোখ ভর্তি কাজল, ঠোঁটে ম্যাট লিপস্টিক, কান টানা ঝুমকো আর একটা দীঘল চুলের বেলি ফুলের মালা গোছানো। ব্যাস, এতেই সকলে নজর নিজের জন্য মুগ্ধতা তৈরি করার জন্য যথেষ্ট তৈরি। ত্রয়ীর মুখর্ষিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে সে, কিন্তু গেস্ট এসে কথা বলতেই মুখে হাসি ফুটে, সেই জন্য মূলক হাসি। ত্রয়ীর থেকে মুখ ফিরিয়ে রিক্তের দিকে বলে, আমাকে সবাই চেনে, কিছুক্ষণ ওকেই দেখুক। বিকলের মতো কথা বলিস না তো, যা তুইও যা। তো এক প্রকার জোর করে সুপ্তকে ত্রয়ীর ওখানে পাঠিয়ে দেয়। সুপ্তকে আসতে দেখে মিসেস সুদৃত বলে ওঠেন, তোকেই খুঁজছিলাম, কোথায় ছিলি এতক্ষণ? এখানেই। জবাব দিয়ে ত্রয়ীর সাথে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে সে। এক পলক ত্রয়ীর দিকে তাকিয়ে দেখে হাতে চুড়ি আর তাকিয়ে আছে সে। থমথমে সুন্দর মুখশ্রীতে নাকে পাথরের নাকফুলটা জ্বলজ্বল করছে। সুপ্ত ওর দিকে তাকিয়ে সুপ্ত দিষ্ট হেসে বলল, মিস করছিলে আমায়? ত্রয়ী এবার ঘাড় বাঁকিয়ে সুপ্তর পানে চায়। কাজলে ডুবানো হরিণী চোখ দুটো অবলোকন করে সুপ্তর মনে হলো কেউ তার হৃৎপিণ্ড বারবার বান ছুটছে। যেমন গহীনে বনে মৃগরা রাজার হরিণকে বিদ্ধ করে তীর দিয়ে, তেমনি ত্রয়ী তার চক্ষু দিয়েই সুপ্তের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করল। সুপ্ত সেই অনুভূতির জোয়ারে বিদ্ধ রেখেই ত্রয়ী বলল, আমাকে মিস করা আর দেখার জন্য অনেকে আছে। নিষ্প্রভ গলায় কথাটা বলে ত্রয়ী সোজা হয়ে তাকায়। তার উত্তর শুনে সুপ্ত তার অনুভূতিকে পজ করে রেখে ভ্রু কুঁচকায়। ত্রয়ী এবার সামনে তাকিয়ে বলে, আমি আপনার অফিসিয়াল ম্যারিড ওয়াইফ, প্রেয়সী নই যে অল টাইম আপনাকে মিস করব। এবার কথা বলার ধরন পাল্টেছে ত্রয়ীর, কণ্ঠে হয়েছে কঠোর। সুপ্ত কিছু বলতে যাবে তখনই একজন গেস্ট এসে পড়ে সেখানে। ত্রয়ী নিজেও থমথমে মুখে আড়ালে রেখে হাস্যোজ্জ্বল মুখোশ পরে নেয়। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে, তারপর কথা শেষে ভদ্রমহিলা বলে ওঠেন, বেস্ট উইশেস ফর ম্যারেজ মিস্টার সুপ্ত অ্যান্ড মিসেস। ত্রয়ীর নাম হয়তো ভদ্রমহিলার জানা নেই, তাই বাক্যের মাঝখানে সে আটকে যায়। তখনই সুপ্ত ভরাট কণ্ঠে ভেসে ওঠে, মিসেস ত্রয়ী সুপ্ত রেহনওয়াজ। ও ইয়া অ্যান্ড মিসেস ত্রয়ী সুপ্ত রেহনওয়াজ। ভদ্রমহিলাটি কথাটুকু বলে প্রস্থান করে ত্রয়ী সুপ্তর পানে ফিরে যায়। সুপ্ত সোজা তাকিয়ে থাকে, বলে, অর্ধাঙ্গিনীকে এই প্রেয়সী হিসেবে হৃদয়ে স্থান দেবে বলেই শুদ্ধ পুরুষ বিবাহের পূর্বে কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায় না। And that's what I did. কথা কানা কর্ণগোচর হওয়ার পরে সুপ্তর দিকে তাকিয়ে ত্রয়ী চোখের পলক ফেলে অল্প স্বল্প মুগ্ধতায়। দিবসের দ্বিপ্রহর শুরুর পথে প্রায়। ড্রয়িং রুমটা তেমন একটা লোকজন নেই এখন। ত্রয়ীর আশেপাশে মুরব্বীদের ভিড় নেই। ত্রয়ী হঠাৎ আসন থেকে দাঁড়ায়। প্রায় টানা 2 ঘন্টা বসে থাকায় কোমর টনটন করছিল এতক্ষণ। ত্রয়ীকে কেউ কিছু বলছে না দেখে সে নিজের মতো হেঁটে বেলার সামনে এসে দাঁড়ায়। বেলা হঠাৎ তার সামনে এসে ত্রয়ীকে দেখতে পেয়ে কিছুটা ভড়কায়। প্রথম কথোপকথন ত্রয়ী শুরু করে, বুকে দুহাত গুজে মুখে একরাশ হাসি ফুটিয়ে প্রশ্নবোধক চেহারা করেই বলে ওঠে, বেলা, হ্যাঁ। কেমন আছো বেলা? ত্রয়ীকে এভাবে জিজ্ঞাসা করতে দেখে বেলা ভ্রু কুঁচকে বলে ওঠে, ভালো। হোয়াট অ্যাবাউট ইউ ত্রয়ী? ত্রয়ী ওর নাম ধরে ডাকায় মুহূর্তেই
জন্য যেন অপেক্ষায় করছিল। সে ভ্রুকুটি করে হাতের আঙ্গুল দিয়ে বেলার দিকে ইশারা করে বলে ওঠে, তুমি সুপ্তের থেকে বড়?